শফিক ইনিয়ে বিনিয়ে বাড়িতে রয়ে গেল। উদ্দেশ্য মিফতাকে ভোগ করা। সকলে বাড়ি থেকে বের হতেই এক পৈশাচিক হাসিতে মেতে উঠল। আজ যে তুমি আমার, শুধুই আমার। এত বড় বাড়িতে আমার থেকে ছাড়া কি করে পাবে? নিজের রুমে শুয়ে পায়ের উপর পা তুলে মনে সুখে গান শুনছে শফিক। এর মাঝে মিফতার আগমন। আরে রে, ছোট পাখি দেখি আমার ঘরে। শফিকের কুদৃষ্টি বিচরণ করছে মিফতার সারা শরীরে। দেখতে পেয়ে ভিতরে ভিতরে ঘৃণায় গা গুলিয়ে আসলো তার। তবে তা বাইরে অপ্রকাশিত রেখেই মিফতা শফিকের গা ঘেঁষে বসতে বসতে বলল, বাড়িতে তো কেউ নেই, একা আর কতক্ষণ ভালো লাগে, তাই ভাবলাম জামাইবাবুর সাথে একটু সময় কাটাই। মিফতার গা ঘেঁষে বসায় শফিক আশকারা পেল আরও। পাখি নিজে থেকে পোষ মানতে চাইলে তাকে জোর করে শিকার করার কী বা দরকার? তাই শফিককে কথার রসে মিফতাকে ঘায়েল করতে চাইল। তা কিভাবে সময় কাটাতে চাও গো সর্দার বাড়ির ছোট গিন্নি? শফিকের কুপ্রস্তাবের ধরন দেখে মনে মনে হাসল মিফতা। সাথে বাজে রকমের একটা গালিও দিল মনে মনে। রাগে মাথা গরম হয়ে যাচ্ছে, তবুও মুখ বুঝে হজম করলো সবটা। সময় তো অনেক, তাই সবভাবেই কাটানো যাবে। এত তারা কিসে? আচ্ছা জামাইবাবু, একটা কথা বলো তো দেখি, সতীন বেশি সুন্দর নাকি আমি? এ মা, এ কেমন প্রশ্ন! এ কথা কোনো অন্ধকে জিজ্ঞেস করলো চোখ বন্ধ করে বলে দিতে পারবে তোমার সাথে কারো তুলনা হয় না। ও, তা না হয় বুঝলাম, কিন্তু সতীন কি আমার ননদীর থেকে কম সুন্দর? এবার একটু ঘাবড়ালো শফিক। নিজের বউকে অসুন্দর বলতে তার অসুবিধা ছিল না, তবে রেখা যে মিফতার সতীন, রেখাকে মরিয়মের থেকে সুন্দর বললে মিফতার ভালো লাগবে না নিশ্চয়ই। বিধায় বলল, তা কেন হবে? বড় বউকে তো আমার একদম পছন্দ না। গায়ের রং ফর্সা শুধু, তবে শরীর কেমন মোটাসোটা। এত নাদুস নুদুস মানুষ ভাবো কেমন লাগে না? তোমাকে দেখো, কত সুন্দর ফিগার। শফিকের কথায় গা দোলানো ভাব নিয়ে শফিকের কানের কাছে গিয়ে ফিসফিস করলো মিফতা। ভালো লাগে না, তবুও প্রেগনেন্ট বানিয়ে দিলেন আমার সতীনকে। বাহ, ভাবা যায়? শফিক যেন কারেন্টের শক খেয়ে গেল। রেখার সাথে তার সম্পর্ক তা মিফতা কি করে জানলো? তবুও শাক দিয়ে মাছ ঢাকার মতো করে বলল, মানে কি বলছো তুমি এসব? শফিকের কণ্ঠে জড়তা। সে ভয় পেয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। মিফতা অজান্তে ঢিল মেরেছিল, আর তার সঠিক জায়গায় লেগে গেছে বুঝতে আনন্দ হলো তার। মিফতা আরও একটু কানের কাছে ঘেঁষে বলল, ভয় পেয়ে গেছেন নাকি জামাইবাবু? আমি কিন্তু সবটা জানি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি কাউকে বলবো না। তবে একটা কাজ করে দিতে হবে আমার। কি? কি সের ভয় পাবো আমি? আর কি জানো? হ্যাঁ, যত সব আজগুবি কথা। যাও আমার রুম থেকে। সে কি জামাইবাবু, সময় কাটাবেন না? যা বলছি। মিফতা হাসতে হাসতে চলে গেল। বেশ ভালোভাবেই শফিককে ঘায়েল করতে পেরেছে। রুমে হাঁসফাঁস লাগছে শফিকের। মাথাটাই বিগড়ে দিল মেয়ে, কিছুতেই বুঝতে পারছে না মিফতা কি করে এত সব জানলো। তার প্ল্যান তো ছিল অন্য কিছু, সব ভেস্তে গেল। বাড়ি থেকে বের হয়ে গেল শফিক। রান্না বসিয়েছে মিফতা, দুপুরে রান্না। শফিককে বাড়ি থেকে বের হতে দেখে মাসুদের ঘরে একবার উকি দিল। শুয়ে আছে তিনি। এই সুযোগ। গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত পা চালালো। সাবধানে স্টোর রুমে ঢুকে এদিক সেদিক না তাকিয়ে সোজা গিয়ে ডায়েরিটা নিয়ে ওড়নায় আঁচলে ঢেকে আবার বের হয়ে গেল। আজ আর ডায়েরিটা রেখে আসেনি, যা হয় হবে, তবুও নিজের কাছে রাখবে। নিজের ব্যাগে রেখে আবার রান্নার কাজে লেগে পড়ল সে। দুপুরে রান্না করে ক্লান্ত হয়ে পড়েছে। গোসলে আলসেমি লাগায় খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিল মিফতা। কখন চোখ লেগে এসেছে বুঝতে পারেনি। ঘুম পর ঘরে দেখল লাল মুখোশধারী কেউ একের পর এক ছুরির আঘাত করছে তাকে। রুদ্রিক ফ্যাল করে তাকিয়ে দেখছে শুধু। এমন স্বপ্ন দেখে ধরফরে উঠছে মিফতা। ফ্যান ছাড়া অবস্থা ও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে তার। নিঃশ্বাস কেমন ভারী ভারী লাগছে। অবশ্যই আসার শরীরটা নিয়ে বাথরুমে চলে গেল। সময় নিয়ে গোসল শেষ করে রুমে এসে বেলকনিতে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে মিফতা। এমন স্বপ্ন দেখার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না সে। মনের ভিতরে এক রাশ ভয় জেঁকে বসেছে, অনাকাঙ্ক্ষিত ভয়। রুদ্রিককে কল করলো। কল যেতেই রিসিভ করে নিল রুদ্রিক। যেন ফোন হাতে নিয়ে বসেছিল মিফতার কলের অপেক্ষায়। মিফতা সবটা জানালো। রুদ্রিক সাহস দিল তাকে। কথা বলতে বলতে মন ভালো হয়ে গেল। সদ্য গোসল করা ভিজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। মিফতার রুমে হনহনিয়ে ঢুকে গেল শফিক। আঙ্গুলের ভাজা জ্বলন্ত সিগারেটটা মেঝেতে ফেলে পা দিয়ে আগুন নিভিয়ে দিল। মিফতা তখনও বেলকনিতে দাঁড়িয়ে কলে কথা বলতে ব্যস্ত। শফিক লোভনীয় দৃষ্টি নিক্ষেপ করে ধীর পায়ে এগিয়ে গেল মিফতার কাছে। গিয়ে ঘাড়ের চুলগুলো সরিয়ে মিফতার ভেজা শরীরে ঘ্রাণ নিচ্ছে। হঠাৎ শরীরে কারো এহেন স্পষ্টে ঘাবড়ে গেল মিফতা। হাতে থাকা ফোনটা আপনা আপনি পড়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ, তবুও নিজের ভেতর সাহস সঞ্চয় করে নিজের সবটা শক্তি দিয়ে বলল, জামাইবাবু আপনি এখানে? আমার রুমে কি আপনার? মিফতার কথায় কোনো প্রকার ভ্রুক্ষেপ হলো না শফিকের। তার স্পর্শ আরও একটু গভীর হতেই মিফতা তাকে দূরে ঠেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে।
তবে শক্তপোক্ত পুরুষ নারী হাতের কাছে ছোট মিফতার শরীরের শক্তি যেন হার মানছে বারবার। সময় কাটাতে এসেছি ছোট গিন্নি, কি ভেবেছ তোমার বলা একটা কথায় ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছি, বেঁচে যাবে? এতই সহজ শফিকের শিকার থেকে বাঁচা? আমার নজর একবার যার দিকে পড়ে তাকে তো আমার শয্যা সঙ্গী না করে ছাড়ব না। আসলে কি বলো তো, তোমার বরের মতো তো আমার বাইরে নারী ভোগ করার সুযোগ নেই। একে তো ঘর জামাই, হাতে টাকা নেই অত, তারপর সারাদিন বাড়িতেই থাকতে হয়, তাই বাড়ির ভেতরের সবগুলোকে ভোগ করি। কি ভাবছ নালিশ করবে আমার নামে? তাতে লাভ হবে না কোনো, কেউ বিশ্বাস করবে না। আর তোমার বর, তার এসবে কোনো হেলদোল নেই। মাগার সে তো বাইরে শত মেয়ে নিয়ে বিছানা যায়, তাই ঘরের বউর মন শরীর কোনোটাতেই তার কিছু আসে যায় না। এসব কথা বলতে বলতে মিফতাকে খাটের মধ্যে ফেলে দিল শফিক। নিজেকে ছাড়ানোর শেষ চেষ্টা করছে সে, কিন্তু লাভ হচ্ছে না। কিছুতেই শফিকের শক্তির সাথে পেরে উঠছে না সে। এদিকে বেলকনিতে পড়ে থাকা মোবাইল ফোনের অপর প্রান্ত থেকে রুদ্রিক অনবরত ডেকে যাচ্ছে মিফতাকে। শফিক মিফতার সাথে জোর জবরদস্তি করছে। হঠাৎ পেছন থেকে মাথায় ভারী কিছুর আঘাত পড়ায় আহ বোধক শব্দ করে উঠল শফিক। হাতের অবাধ্য বিচরণ থেমে গেল। চোখ ঝাপসা হয়ে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে শফিক। মিফতা দ্রুত উঠে পড়ল শয়তানটার কাছ থেকে। দৃষ্টি পেছনে ফেলতেই দেখল শফিকের পিছনে হুইল চেয়ারে বসা মাসুদ, হাতে তার ফুলের টপ। মিফতার বুঝতে বাকি রইল না মাসুদ ফুলের টপ দিয়ে শফিকের মাথায় আঘাত করেছে। এর মাঝেই বাইরে থেকে দৌড়ে আসলো রুদ্রিক। হাঁপাচ্ছে ছেলেটা। অপরিচিত কাউকে এভাবে নিজের বাড়িতে আসতে দেখে মাসুদ থমথমে গলা জিজ্ঞেস করলো, কে তুমি? এখানে কি চাই? মিফতার কোনো ক্ষতি হয়নি দেখে হাঁপ ছেড়ে বাঁচল রুদ্রিক, তবে কি উত্তর দিবে বুঝতে পারছে না। মিফতা চোখের ইশারায় বলল, সত্যি কথা না বলতে। বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শুনলাম, তাই ভাবলাম কোনো বিপদ হলো কি না, প্রতিবেশী হিসেবে দেখতে আসা। তা এসেছো যখন একটু সাহায্য করো, ওকে ধরে নিয়ে পানি দিয়ে জ্ঞান ফিরে আনো তো। শফিকের পড়ে থাকা দেহটার দিকে ইশারা করে আদেশের সুরে কথাখানা বলল মাসুদ। রুদ্রিক বাধ্য ছেলের মতো শফিককে টেনে নিয়ে গেল অন্য রুমে। চোখে মুখে কয়েকবার পানি ছিটকাতেই জ্ঞান ফিরে আসলো। শ্বশুরের কাছে ধরা পড়ে যাওয়ায় চুপসে আছে সে। যতই হোক শ্বশুর তো, তারই বাড়িতে থাকছে খাচ্ছে এ ছেলে। তুমি এবার যেতে পারো। মাসুদের কথায় বিনা বাক্যে চলে গেল রুদ্রিক। যাওয়ার আগে একবার চল শক্ত করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে ফুলেনি মিফতার দিকে। মিফতা আর শফিককে উদ্দেশ্য করে বলল, যা হয়েছে ভুলে যাও। সকলে বাড়ি এসে জিজ্ঞেস করলে বলবে বাথরুমে পা পিছলে পড়ে মাথা ফেটে গেছে। কথাটা শুনে প্রাণে পানি পেল শফিক। প্রস্তাবটা তার কাছে বেশ পছন্দ হলেও মিফতার রাগ বাড়ছে। সে জানতো এ বাড়িতে অমানুষের ভিড়ে একটা মানুষ আছে, সেটা মাসুদ, কিন্তু আজ সে ধারণা ভুল মনে হচ্ছে। মুখে টু শব্দটি না করে বিনা বাক্যে প্রস্থান করলো সে। রাগে গা রিরি করছে। রুদ্রিককে কল করে ছাদে আসতে বলল। ছাদের এক পাশে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে সে। দেখেই বোঝা যাচ্ছে মিফতার উপর রেগে আছে। মিফতাকে আসতে দেখে রেগে মেগে বলল, এক্ষুনি চল, তোকে বাড়ি নিয়ে যাব আমি। রেগে গেলে মিফতাকে তুই বলে সম্বোধন করে রুদ্রিক। তা মিফতার আগে থেকেই জানা। মেচুর মেয়ে সে। একজন রেগে গেলে আর একজন পানি থাকতে হয়, একথা সর্বদা মেনে চলে মিফতা। রুদ্রিকও তার ব্যতিক্রম নয়। সচরাচর রাগে না সে, সর্বদা মিফতাই রাগে বেশি। আর তখন সে তার মহারানীর রাগে নীরবতা পালন করে। যাবো, আর কয়টা দিন সময় দাও। মিফতার কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। কিসের সময় দেবো? হ্যাঁ, তোকে ওই বাড়িতে রেখে দিই আর সব শেষ হয়ে যাক, তাই না? মেরে ফেলুক ওরা তোকে, তখন কি হবে? তখন জানিস না তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি? ভালোবাসি যে তোকে, তা জানিস না? রাগী কণ্ঠে বলা কথাগুলোর মধ্যেও কিছু একটা ছিল, যাতে সারাদিনের সকল ক্লান্তি মুছে ভালো লাগা ছেয়ে গেল মিফতার মনে। সাথে দুষ্ট বুদ্ধিরাও উকি দিল মাথায়। জানি তো, তাই তো খালামণি আমাকে সারা জীবন তোমার চোখের সামনে রাখার জন্য তোমার বড় ভাই রুহুলের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। দমে গেল রুদ্রিক। এই একটা জায়গায় এসে দুর্বল সে। মাকে প্রচুর ভয় পায় ছোট থেকে, তবে ভালোবাসার মানুষের কথা বলতে একবার ভাবতো না যদি না সে মানুষটা হতো তারই বড় ভাইয়ের জন্য মায়ের পছন্দ করা মেয়ে। তার দমে যাওয়া দেখে যেন মজা পেল মিফতা। সে একমাত্র প্রেমিকা যে কিনা নিজের প্রেমিককে কথার ছলে ঘায়েল করে মজা লুটে যখন তখন। বলবো সময় হলে ঠিকই বলবো। আর এত কিসের বলা বলি, একদম বিয়ে করে নিয়ে যাব সামনে। বলে টোলে ঝামেলা বাড়িয়ে লাভ কি? হাসল মিফতা, প্রাণবন্ত হাসি। এ হাসির বিনিময়ে 7 খুন মাফ করা যায়। তাদের খুনসুটিতে কেটে গেল কিছুটা সময়। ইতিমধ্যে আকাশ জুড়ে আধার নামে ভাবে আধারেরা জানান দিচ্ছে সন্ধ্যা নামতে চলেছে, যে যার ঘরে চলে যাও। মিফতা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রাতে সকলে বাড়ি ফিরে চমকালো শফিকের মাথায় ক্ষত দেখে। জানানো হলো পা পিছলে পড়ে গিয়ে মাথা ফেটেছে। তবে কেন জানি রুনা সে কথা বিশ্বাস করলো না। তাদের এই বিশ্বাস অবিশ্বাসের লেখা আরও এক ধাপ এগিয়ে দিতে মিফতা বলে উঠল, আমি কিছু বলতে চাই। মিফতার কথা শুনে শফিকের আত্মায় পানি নেই।
না জানি সত্যিটা বলে দেয়। তুমি আবার কি বলবে? রুনার কাটকাট গলা। মিফতা বাঁকা হাসলো। বয়স হয়েছে, তবুও দেমাক কমে নয় মহিলার। মুখে বলল, সতীনের পেটে রাহাদের বাচ্চা না? ছোটোখাটো বিস্ফোরণ ঘটল মিফতার বলা বলিতে। হতবাক সকলে। এতদিন এ মেয়েকে পাগল মনে করাটা আজ এ মেয়ে নিজেই প্রমাণ দিল। শোনো মেয়ে, মাথায় সমস্যা থাকলে চিকিৎসা করো, টাকা যত লাগে আমি দিব, তবুও নিজের সাথে সাথে আমাদের মাথাটা খেও না। আহ শাশুড়ি, মাথা খাবো কেন? মাথা তো চুলে ভরা, একদম বিষাদ লাগবে দেখতে। সামান্য ভাতের প্লেটে একটা চুল পেলেই খাওয়া যায় না, আর সেখানে চুলে ভর্তি মাথা কি করে খাবো? ওয়াক! তা আমার কথা কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? প্রমাণ চাই নাকি? তেতে উঠল রাহাত। তেরে এসে মিফতাকে হালকা ধাক্কা দিয়ে বলল, প্যাচে ফেলে বিয়ে করেছিস বলে কি কিনে নিয়েছিস আমায়? কি মনে করেছিস কাবিনের টাকা বেশি থাকে তোর সব কিছু সহ্য করে যাব? একদম অশান্তি করবি না বাড়িতে। দরকার হয় বাড়ি বিক্রি করে হলেও বিদায় করব তোকে, তা না পারলে খুন করে দিব। মিফতা শটান হয়ে দাঁড়ালো। দুর্বল হলে চলবে না এদের সামনে, মনে মনে হাসলো ও। না জেনে কথা বলে না মিফতা। সতীনের গর্ভের সন্তান রাহাদের না। মিফতার কথা শেষ না হতেই মরিয়ম বলল, তাহলে কার? আরে বাচ্চা যে রাহাদের না, তা কি করে জানলে তুমি? এবার আর হাসি থামাতে পারল না মিফতা, হেসে উঠল। এমন পরিস্থিতিতে কেউ হাসতে পারে দেখে সকলের মনে আরও একবার প্রশ্ন জাগল, মেয়েটা সত্যিই পাগল না তো? হাসতে হাসতে জবাব দিল সে, যে কখনো সন্তান জন্ম দিতে পারবে না তার বাচ্চা কি করে হতে পারে সতীনের গর্ভে? সকলে আরও এক ধাপ অবাক হলো। একের পর এক কী শোনাচ্ছে মেয়েটা? সকলে মিফতাকে মিথ্যা বলতে চাইল। অবশেষে মিফতা চ্যালেঞ্জ করলো সে সত্য। বিশ্বাস না হলে আমার পরিচিত ভালো ডাক্তার আছে, তাকে ডাকি, বাড়ি এসে টেস্ট করে রিপোর্ট দেবে সকলের সামনে। আমি যা বলছি তা সত্য। আর যদি মনে হয় আমার আনা ডাক্তার মিথ্যা বলবে, তাহলে আমি টাকা দিচ্ছি। কাল নিজেদের মতো করে হাসপাতালে গিয়ে টেস্ট করিয়ে নেবেন। এরপর কি রিপোর্ট আসে তা দেখেন। আমার কথা মিথ্যা হলে আমি এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে। রাত এক কথা রাজি হয়ে গেল। হ্যাঁ তাই হবে। রাতটা শেষ হোক, কাল সকালেই সে যাবে ডাক্তারের কাছে। রেখার মনে অনাকাঙ্ক্ষিত এক ভয় উকি দিচ্ছে। সকলে চলে গেল যে যার রুমে। মিফতা নিজের রুমে রাহাতকে জায়গা দিল না, বরং আগেই দরজা আটকে দিল। রাহাতেরও এ মেয়ের সাথে এক রুমে শোয়ার ইচ্ছে নেই, তাই অন্য রুমে শুয়ে পড়ল। বিছানা গায়ে লিয়ে দিতে মনে পড়ল ডায়েরির কথা। মনে পড়তে ঝটপট উঠে বসলো বিছানা থেকে। ব্যাগ থেকে যে ডায়েরিটা বের করতে যেতেই অবাক সে। ডায়েরিটা কোথাও নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু না ডায়েরিটা নেই কোথাও। মিফতার ভাষ্যমতে তার ব্যাগ তো কেউ ধরেনি, তাহলে ডায়েরিটাই বা কোথায় গেল? কে নিল এটা? কে বা এসেছিল এখানে? মিফতা যখন এসব ভাবনা মশগুল, তার ভাবনা ছেদ পড়ল বাজতে থাকা মোবাইলের শব্দে। কে আর কল করবে? রুদ্রিক হয়তো। তবে মিফতার এ ধারণা চিন্তাকে ভুল প্রমাণ করে দিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখল রুহুল ভাই নামটা জলজল করছে। মিফতা অলস ভঙ্গিতে ফোনটা রিসিভ করলো। অপর পাশে গম্ভীর কণ্ঠ। রুহুল ভাই বরাবরই এমন শান্ত আর গম্ভীর প্রকৃতির। রুহুল আর রুদ্রিক দুইজন যে একই মায়ের পেটের ভাই, বাইরের আচার আচরণে তার বিন্দু পরিমাণের মিল নেই। বাইরে থেকে দুইটা মানুষ সম্পূর্ণ ভিন্ন ধাঁচের দুইটা মানুষ, তবে তাদের একটা জায়গায় এসে প্রচুর মিল। তা হলো মা ভক্ত। বাবা মাকে প্রচুর মেনে চলে দুই ভাই। মাকে যেন একটু বেশি। তারও আবার একটা বিশেষ কারণ আছে। মিফতার খালামণির হার্টের রোগী। ডাক্তারের নিষেধ তাকে যেন কেউ কষ্ট না দেয়, মনে আঘাত না করে। কোনো বিষয়ে উত্তেজিত হলে যে কোনো সময় সমস্যা দেখা দেবে, তাই পরিবারের সকলে তার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলে। মিফতার এসব ভাবনার মাঝে ফোনের অপর প্রান্ত থেকে দ্বিতীয়বারের মতো ডাক ভেসে আসলো। হ্যালো। রুহুলের গম্ভীর কণ্ঠে দ্বিতীয় ডাকে ধ্যান ভাঙে মিফতার। শুনছি, বলুন। আর কয়দিন থাকবি দেশে? হঠাৎ এহেন প্রশ্নে ভরকাল মিফতা। ঠিক কী উত্তর দিবে বুঝতে পারল না। মিফতার নীরবতা যেন উত্তর পেয়ে গেল রুহুল। কোথায় আছিস তোরা? খালার কাছেও নাকি নেই? কাজ শেষ হলে এবার ফিরে আয়, সামনে তোর পুরো ভবিষ্যৎ পড়ে আছে। রুহুলের কথার মানেটা ঠিক আন্দাজ করতে পারল না সে। কাজ শেষ হলে এবার ফিরে আয়, সামনে তোর পুরো ভবিষ্যৎ, কথাটাতে কি বোঝাতে চাইল রুহুল? ভার্সিটি ভর্তি, ক্যারিয়ার সব? নাকি রুহুলকে বিয়ে করে সংসার করার কথা? বোধগম্য হলো না তার। মলিন সুরে জবাব দিল, এই মাসে ব্যাক করব। খালামণি কেমন আছে? তুমি কেমন আছো? আমা ভালো আছি বলেই কল কেটে দিল রুহুল। ভাবমূর্তি এমন যেন সে কেমন আছে তা মিফতার না জানলেও চলবে। জানাটা এত জরুরি না। তাহলে সে কেন খোঁজ নিল মিফতার? বেড়া মানুষ একটা, বলে মনে মনে গালি দিল রুহুলকে। কল লাগালো রুদ্রিকের ফোনে। ড্যাডিটা পাচ্ছি না, সারা ঘর খুঁজেছি, কোথাও নেই। আমি মনে হয় সকলের কাছে ধরা পড়ে গেলাম। শান্ত হ, ডায়েরি আমার কাছে। মানে? চুরির মতো নিয়ে গেলে আমায় না বলে? জানো কতটা চিন্তা করছি আমি। আর কখনই বা নিলে? কিভাবে নিলে আমি তো দেখলাম না। বিকেলে যখন তোর রুমে যাই তখনই দেখতে পাই ব্যাগের ভেতর। ব্যাগের চেন খোলা থাকায়
দেখা যাচ্ছিল, তাই ভাবলাম নিয়ে আসি, অন্য কেউ দেখলে। বাকি কথা শেষ করতে পারল না রুদ্রিক, তাকে থামিয়ে দিয়ে বলল, ছাদে আসো, দিয়ে যাও ডায়েরিটা। আচ্ছা বাবা, দিচ্ছি। আমাবস্যা রাত, অন্ধকারে পাশের বাসার ছাদ থেকে মিফতার কাছে ডায়েরিটা ছুঁড়ে মেরেছে। এসেছেও ঠিক বরাবর। ডায়েরি হাতে পেয়ে একদণ্ড দাঁড়ালো না সে। মনে হয় রুদ্রিককে ভুলেই গেল। শুধু ওড়নার ভিতর থেকে নিজের বুকের মাঝে খুব শক্ত করেই জড়িয়ে নিল ডায়েরিটা। রাত তখন 11টারও বেশি। সে সিঁড়িতে পা রাখতেই রাশভারী কণ্ঠ। এত রাতে ছাদে গিয়েছিলে কেন? রুনার গলার আওয়াজটা যেন জমিয়ে দিল মিফতাকে। ঠায় দাঁড়িয়ে পড়ল, পা তার চলছে না আর। অন্য সময় তো এই মহিলাকে কথার ছলে উড়িয়ে দেয় মিফতা, এখন এত ভয় করছে কেন? তবুও নিজের সবটা শক্তি প্রয়োগ করে পড়ল, ছাদে উঠতে কারণ লাগে নাকি? তার জবাবে কোনো উত্তর দিল না রুনা। বেশি ওরা ভালো না মেয়ে। সিংহের গর্তে ঢুকে সিংহের সাথে লড়াই করাটা নেহাত বোকামি। এতে সিংহকে শেষ করা যায় না, বড়জোর সিংহের শিকার হওয়া যায় বলে হনহনিয়ে চলে গেল রুনা। এ যেন এক ভয়ঙ্কর যুদ্ধে নীরব আহ্বান। ঠায় দাঁড়িয়ে থাকা মিফতার মাথায় ঢুকলো না সে কথার মানে। আর এত রাতে শাশুড়ি বা বাইরে কেন? চিন্তারা মাথা ব্যথা করিয়ে দিচ্ছে। পাগল প্রায় দশা। তাই সে চিন্তা সাগর থেকে উঠে ডায়েরিতে ডুব দিতে ডায়েরি খুলে বসল সে। এ যেন অন্য আরেক জগৎ। ডায়েরি খোলার সাথে সাথে যেন বর্তমান ভুলে 2 বছর আগে ফিরে যায় সে। ভেসে ওঠে বড় বোনের আদরে মায়াবী মুখটা। ভর সন্ধ্যায় নিজ বাড়ির উঠোনে পা রাখতে দেখে বেশ চমকালো মা। অবাক সুরে জিজ্ঞেস করলো, কী রে, তুই এখানে এই সময়? মা জানতো আমার সংসারের অবস্থার কথা। আমি ভালো নেই তাও জানতো। তাই আমাকে বাড়ি ফিরতে দেখাটা তার জন্য হুমকি স্বরূপ। যেন আমি আসাতে অসন্তুষ্ট সে, তাই অমন প্রশ্ন করল। আমি শান্ত ভঙ্গিতে জবাব দিলাম, কেন মা, আমি কি আসতে পারি না? কথার জবাব দিল না মা। আমিও তার জবাবের আশায় না থেকে আগেই চলে গেলাম ঘরে। বাবা ঘরে বিছানায় শোয়া ছিল। আমায় দেখে উঠে বসে। কী রে মা, এ অবেলায় তুই? কিছু হয়েছে কি? মা আর বাবার প্রশ্নটা প্রায় একই রকম ছিল, তবুও যেন আকাশ পাতাল ব্যবধান। কথা ঘুরাইনি আমি। আজ না হয় কাল তো বলতেই হবে, তাই সরাসরি বলে দিই, একবারে চলে এসেছি। কথাটা শুনে নীরব থাকে বাবা মা, কিছু বলতে গিয়েও যেন বলে না আর। তবে বাবা বাড়িতে এর পরের দিনগুলো ছিল আমার জন্য কঠিন থেকে কঠিনতম। বুঝে উঠি একটা ডিভোর্সি মেয়ে বা স্বামীর বাড়ি ফেরত মেয়েদের জায়গা হয়তো এ বাংলা সমাজে হবে না কখনো। বাংলা সমাজগুলো বড়ই অদ্ভুত। বিচ্ছেদটা কার দোষে হচ্ছে তা দেখবে না, দোষ আর নাম সবটাই হবে মেয়েদের। কেউ একবারের পর 2 বার বলবে না ওই ছেলেটার বউ চলে গেছে, ডিভোর্স হয়েছে, কিন্তু মেয়েটাকে চোখের সামনে না পেলেও বলতেই থাকবে অমুকের মেয়ে জামাই বাড়ি থেকে এসে পড়েছে। এইটাই বাংলা সমাজের এক মূলনীতির অন্যতম নীতি বলা চলে। প্রতিবেশীদের কথা না হয় বাদই দিলাম, কথায় কথায় তো নিজের মা খোঁটা দেওয়া শুরু করে। অভাবের সংসার, বাবা অসুস্থ, মাও যেন নিরুপায়। 2 পেট চালাতে যেখানে হিমশিম খায় সেখানে আমি তাদের উপর বোঝা হয়ে পড়ে রইলাম। কী বা করার আছে আমার? বুঝতে পারি এ বাড়িটা আর আমার না। মনে মনে ঠিক করে রাহাদের বাড়ি থেকে কেউ নিতে আসতে চলে যাব, এমনকি কল করে বললেও চলে যাব, এখানে আর বোঝা হয়ে থাকবো না। কিন্তু সে আশার পূরণ হয় না। নিতে আসবে তো পরের কথা, কেউ একবার খোঁজও নেয়নি আমার চিন্তায় চিন্তায় হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়ে আরও বেশি। মা সেদিন কাঁদতে কাঁদতে বলেই ফেলে, পোড়ামুখী যেখানে যায় সেখানে সব শেষ করে ফেলে। অত বড় ঘরে বিয়ে দিয়েছি, রয়ে শুয়ে থেকে যেতে পারলি না? একটা বিয়ে করেছে তো, আর এমন কি ছিল? চলে এলি বাপের বাড়ি, আর সেই শোকে শোকে লোকটা আজ মরার পথে। তুই সব শেষ করে দিলি আমার। নিজের সংসারটা তো খাইলি, লগে আমারটাও খাইতে বসলি। কই বড় ঘর দেখে বিয়ে দিয়েছি, বাপ মারে একটু সাহায্য করবি তা না, উল্টো এসে বাপটারে খাইতে বসলি বলে ডুকরে কেঁদে উঠে মা। মায়ের অমন কথা ওই দিন সহ্য করতে পারেনি। আষাঢ়ের গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও বাড়ি থেকে বের হয়ে যাই। মা আটকায় নি আমায়, যেন আমি চলে গেলে তাদের সব শান্তি। বেলা তখন দুপুর। কোথায় যাব, কি করব না বুঝে পাড়ার এক ফুপুর বাড়ি যাই। বাবা মা এরপর আত্মীয় বলতেই সে আছে কেবল। আমাকে কাপড়ে ভরা ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বাড়িতে ঢোকার কথা না বলে ফুপু আগে জিজ্ঞেস করে, কী রে মিহি, এই বৃষ্টির মাঝে তুই হঠাৎ? কথা না ঘুরিয়ে বলে দিই, কয়েকদিন থাকতে এসেছি ফুপু। ভদ্রমহিলা মুখ ছোট জোরপূর্বক হেসে করে জবাব দিল, আমি খাই ছেলের কামাই, এখানের কই থাকবি? এসেছিস যখন আজকের রাত থেকে যা, আয় ঘরে আয়। তার কথার মানেটা বোঝার বাকি নেই, কিন্তু উপায়ন্তর না পেয়ে ঘরে যাই। আমায় ঘরে রেখে উনি পাশের রুমে যেতে ছেড়ে বউ জিজ্ঞেস করে, আম্মা এটাই কি মিহি আপা, যার কথা আপনি মাঝে মাঝে বলতেন? ফুপু মনে হয় মুখ নাকালো, না দেখতে পাইনি আমি, তবে তার বলা কথাটা শুনেছি, যা আর মানতে পারিনি। এটাই সে মেয়ে। অত বড় ঘরে বিয়ে হয়েছিল, কিন্তু কিছুদিন আগে নাকি বাপের বাড়ি চলে এসেছে। মনে হয় ডিভোর্সও হয়ে গেছে। আমার এখানে থাকতে এসেছিল কয়েকটি দিন। আমি বাপু সোজা বলে দিয়েছি আজ রাতে থাকতে।
এখন তো আর বড় বাড়ির বউ না সে, তবে কেনই বা তেল মাখবো রে? ফুপুর কথা শুনে তাদের না বলে বের হয়ে যাই ঘর থেকে। আকাশ তখনও কাঁদছে আমার দুঃখে। আশ্চর্য মানুষ বটে, বিয়ের পর এই মহিলা আমাকে কত করে বলতো জামাই নিয়ে একদিন আয়, কয়টা দিন থেকে যা, আপন ফুপু না তাই কি আসবি না? আর সে মহিলা আজ এমনটা করলো। হায় রে মানুষ! বাড়ি থেকে বের হয়ে বুঝতে পারি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি, এই দু বাড়ি ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার। আফসোস, জন্মের পর থেকে যে দুইটা বাড়িকে নিজের আপন জানতাম, তার এক বাড়িও আমার আপন বাড়ি না। স্টেশনে কতক্ষণ বসে থাকার পর আকাশ যখন কালো মেঘে আরও বেশি করে সজ্জিত হচ্ছে, তখন বুঝলাম এখানে বসে থাকা চলবে না। ব্যস্ত ভঙ্গিতে উঠে পা চালালাম রাহাদের বাড়ির দিকে। বৃষ্টির সন্ধ্যা যখন একা একাই পা রাখি সে বাড়িতে, শাশুড়ির ননদ তখন কথা শোনাতে ভুলেনি। একা একা চলে গিয়ে আবার ফিরে কি করে আসলাম সে কথাও শুনতে হয়েছে। তবুও এ কথায় আমার আঘাত লাগলো না। যেখানে নিজের মা আমায় ঠাঁই দেয়নি সেখানে পরের মা তো কথা শোনাবি। মুখ বুঝে সয়ে গেলাম সবটা। নিজের ঘরে বসেই ডায়েরিটা লিখছিলাম। বাড়িতে রাহাদের নতুন বউ নিয়ে আজ হয়তো বাপের বাড়ি গেছে। ননদার শাশুড়ি শুধু শ্বশুর তো থেকেও নেই। তাই ডায়েরিতে নিজের ভাগ্যকে তুলে ধরার চেষ্টা। সন্ধ্যা কেটে তখন রাত নেমেছে, গভীরও হয়েছে কিছুটা, সাথে তুমুল বর্ষণ। এমন সময় ড্রয়িং রুম থেকে বাচ্চাদের কান্না কানে ভেসে এলো। বাড়িতে বাচ্চা কোথায় আসবে, তাও একসাথে 4-5 জনের মতো গলার সুর। নিজের মনের ভুল ভেবে ডায়েরি লেখায় মন দিলাম। এই ঘটনাটাও লিখে ফেললাম, কিন্তু না, শব্দ বাড়ছে। এর সাথে শব্দটা রুমের দিকে তেড়ে আসছে। শেষ লেখা, আর কিছু নেই ডায়েরিতে। শেষের লাইনটা অগোছালো, নড়বড়ে হাতে লেখা, হয়তো কেমন ফ্যাকাশে দেখাচ্ছে অন্য লেখার তুলনায়। সারা ডায়েরির পাতা উল্টালো মিফতা। মিহি লেখা নেই আর, সব পাতা সাদা। কি হয়েছে, কোথায় থেকে বাচ্চাদের কান্না ভেসে আসছে তা দেখতেই হয়তো মিহি বের হয়েছিল। এরপর হয়তো আর লেখা হয় না ডায়েরিটা, তাই তার গল্প এখানেই শেষ। তবে সেই শেষটা যে অসমাপ্তি, এই অসমাপ্ত গল্পকে সমাপ্তি দিতে হবে। কিন্তু কি করে দিবে সমাপ্তি? বাবা বেঁচে নেই, মা যে তার কিছুই জানে না। মিফতার মায়ের কথা মনে পড়ে। মিফতাকে সেই দিন রাগে দুঃখে গলমন্দ করে তিনি। তারপর মিহি চলে আসে। পরদিন সকালে নাকি খবর পায় মিহি আত্মহত্যা করেছে। এই খবর পেয়ে যখন ছুটে আসে তিনি, তখন মেয়েকে ঝুলন্ত ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে। এর বাইরে আর কিছু জানে না সে। মায়ের উপর রাগ হয় মিফতার। আত্মহত্যা করলে নাকি পুলিশ নিয়ে যাবে, চোখ কিডনি সব রেখে দিবে, এসব বলে বেলা না গড়াতেই মিহিকে কবর দিয়েছিল তারা। মিফতা আসতে চেয়েছিল, বোনকে দাফন করে ফেলে, আর তার আশা হয়নি। মাকে কত বলেছিল একটু রাখতে লাশটা, পুলিশকে খবর দিতে, কিন্তু তা করেনি তিনি। বরং বলেছে মেয়েটা মরে গেছে, এখন কষ্ট দিয়ে কী লাভ, পরপর বাবাও মারা যায়। মিফতার তখন পরীক্ষা চলছে। কেউ জানায়নি তাকে বাবার মৃত্যুর খবর, মাও না। পরীক্ষা শেষ হলে তাকে এসব কথা বলা হয়। মরিয়া হয়ে দেশে ফিরে সে। বোন আর বাবার স্মৃতিরা তাকে ব্যথা দিতে থাকে। তখন বাবার কাপড়, বোনের ব্যবহৃত জিনিসপত্র ঘাঁটতে গিয়ে চোখে পড়ে মিহির বাড়িতে রাখা ডায়েরিটা। এই ডায়েরিটা এর আগেও মিফতা অনেক দেখেছে। মেয়ের ছোট থেকে অভ্যাস নিজের জীবনী ডায়েরির পাতায় ফুটিয়ে তোলা। প্রতিদিন এর কোনো না কোনো ঘটনা ডায়েরিতে লিখে রাখত। আর সে ডায়েরিটা যখন মিফতা হাতে নেয় দু চোখে, তখন ঘোর বর্ষা টলমলে চোখ নিয়ে ডায়েরি পড়েই জানতে পারে শ্বশুর বাড়িতে তার আরও একখানা ডায়েরি আছে, যাতে কিনা বিবাহিত জীবনের গল্প লেখা। তাই মরিয়া হয়ে উঠে সে ডায়েরিটা হাতে পেতে। বোনের বিয়ের পর দুলাভাইয়ের সাথে দেখা হয়নি তার একবারও। তার মায়ের থেকে ঠিকানা নিয়ে খুঁজে বের করে রাহাতকে খোঁজ নেয় তার সম্পর্কে। এরপর যা জানে তাতে হতভম্ব মিফতা। ধনী পরিবারের একমাত্র ছেলে সে। মেয়ে ঘটিত সমস্যা আছে তার চরিত্রে। চাকরি বাকরি করে না, তবুও ঘরে বউ রেখে বাইরে একের পর এক মেয়েদের সাথে সম্পর্কে জড়ায়। মিফতা দীর্ঘ শ্বাস ফেলে মৃত বোনের জামাই এমন অমানুষ শুনে। তবে তার সাথে হাসির রেখাও ফুটে ওঠে ঠোঁটের কোণে। এই তো সুযোগ রাহাতকে নিজের জালে ফাঁসিয়ে ওই বাড়িতে ঢুকে মিহির ডায়েরি খোঁজা। যেই ভাবা সেই কাজ। মিফতা নিজ থেকে রাহাতকে প্রেমে ফেলায়। তারপর ডেটে যাওয়ার নাম করে কিছু ছেলে পেলে নিয়ে বিয়ের নাটক। আগে থেকে টাকা দিয়ে কতগুলো ছেলে ভাড়া করে মিফতা। তাদের কাজ, সে যখন রাহাতকে নিয়ে নিরিবিলি হবে তখন যেন তারা তাদের দুজনকে ফাঁসি দিয়ে বিয়ে পড়িয়ে দেয়। ও হ্যাঁ, ঠিক বিয়ে না, বিয়ের নাটক। বুঝলেন না? বলছি। রাহাত আর মিফতা তখন একা একটা ঘরে, পুরনো বাড়ি, জমিদার বাড়ি। মিফতা আবদার করে সে ওই জমিদার বাড়িতে ঘুরতে যাবে, তাই আবদার পূরণ করতে নিয়ে যাওয়া। তখনই 10-12 জন ছেলে গিয়ে তাদের চারপাশটা ঘিরে ফেলে। তাদের ভাষ্যমতে মিফতা আর রাহাত অবৈধ সম্পর্কে জড়ানো, খারাপ কাজ করতে এখানে এসেছে, তাই তারা বিয়ে দিয়ে দিবে। রাহাত শত বলেও তাদের বোঝাতে পারল না এমন কিছু করেনি সে। অবশেষে তাদের বিয়ের ব্যবস্থা করলো। 10 লক্ষ টাকা দেনমোহরে বিয়ের বন্দোবস্ত করলো। আগে ছেলে সাইন নেবে, উপায়ন্তর না পেয়ে রাহাত মেনে নিল। তাই
সাইন করে দিল কাগজে। পরপর ছেলেগুলো কাগজটা মিফতার দিকে এগিয়ে দিল সাইন করতে। রাহাত দেখেছে মিফতা কিছু একটা লিখছে এবং লিখে নিজের ব্যাগে রেখে দিল। অতঃপর আর দেখা হয়নি সে কাগজটা রাহাতের। কিন্তু রাহাত এটাই করেছে বোকামি। মিফতা সাইন করেনি বিয়ের কাগজে, শুধু হাত ঘুরিয়েছিল। ভাবনা থেকে উঠে মিফতা ডুব দিল আবার মিহির ভাবনায়। বোনের সাথে কাটানো দীর্ঘ কতগুলো বছর আর তার লেখা ডায়েরি পড়ে মিফতা নিজেকে মানাতে পারছে না এটা আত্মহত্যা। বোন তো তার এত সহজে মরবার জন্য এবারে আসেনি। যে মেয়ে মাসের পর মাস অবহেলা সহ্য করে বেঁচেছে সে কিনা শ্বশুরবাড়ির কয়টা কথার আঘাতে ফাঁস দিবে নিজের গলায়? না, এটা অসম্ভব। আর আপা এমন ছিল না। আর ডায়েরি পড়ে তো এটা আরও শিওর যে কিছু একটা ঘটেছিল, কিন্তু কি করে জানবে সে খবর? কেউ জেনে আর না আছে বোনের লেখা ডায়েরিতে কোনো লেখা। এবার কী বা করার আছে তার? মাসুদকে একবার জিজ্ঞেস করবে কি? সে কি বলবে নিজের পরিবারের বিরুদ্ধে কিছু? জানলেও তো বলবে না। নিজ পরিবারকে তো সবাই ভালোবাসে, পরিবারের লোকেরা খারাপ হলেও ভালোবাসে। কোনো বুদ্ধি আসছে না মাথায়। তাই রুদ্রিককে কল করলো। রাত তখন 3টা। এত রাতে কল দেখে চমকালো রুদ্রিক। পর মুহূর্তে মনে পড়ল ডায়েরি নিয়েছিল মিফতা। সারা রাত জেগে সেটা পড়েছে হয়তো। ভাবনারা ছুটি নিল। অলস হাতটা টেনে ফোন রিসিভ করলো। ঘুমাওনি? রুদ্রিকের ঘুম ঘুম কণ্ঠ, নেশা ধরে যাওয়ার মতো। সেদিকে পাত্তা দিল না মিফতা। ডায়েরির সবটা খুলে বলল। এখন কি করব ভাবছি, মাসুদ আঙ্কেলকে কি জিজ্ঞেস করব একবার? মিফতার কথা শুনে ভরকে গেল রুদ্রিক। তড়িঘড়ি করে বলল, না না, ভুলেও না। রুদ্রিকের কণ্ঠটা ঠিক স্বাভাবিক লাগলো না মিফতার কাছে। কেন? আর তোমার গলা এমন লাগছে কেন? না মানে ওনাকে ওনার পরিবারের কথা জিজ্ঞেস করে কি লাভ, তাই নিষেধ করলাম। মিফতা মেনে নিল তার কথা। ঠিক আছে তাহলে জিজ্ঞেস করব না। কথাটা পছন্দ হলো রুদ্রিকের। ঠোঁটের কোণে ফুটে উঠল অমায়িক হাসি। যাক বাবা, আটকানো গেল পাগলিটাকে। চারদিক অন্ধকার। রাত বাড়ি ফিরে না 2 দিন হলো। রাতের আধারে কাপড় গুছিয়ে নিচ্ছে মিফতা। অধৈর্য রুদ্রিক 2 দিন ধরে তাকে পাগল করে ফেলছে এ বাড়ি ছাড়ার জন্য। মিফতাও বেউপায়। এখানে থেকেই বা কী কাজ আর তার? তবে এই রাতের আধারে কেন চলে যেতে বলছে তা বুঝল না মিফতা। সকল কাপড় গুছিয়ে নিল। হঠাৎ খেয়াল করলো মিহির লেখা ডায়েরিটা কাঙ্ক্ষিত স্থানে নেই। ব্যস্ত হাতে কল লাগালো রুদ্রিককে। হ্যালো আপু, ডায়েরিটা কই? তুমি কখন এসেছো এখানে? আশ্চর্য, আমি কেন নিব? আর কখন বা গেলাম যে আমি আনবো? সত্যি তো রুদ্রিক আসেনি। মিফতার ভাবনার মাঝে ফোনের অপর পাশ থেকে শুধালো। যা হয়েছে বাদ দাও, না পেলে নাই, চলে আসো তো। এটা ডায়েরি খোঁজার সময় না, একটু দ্রুত করো মিফতা। তার কণ্ঠ তাগাদার সুর। কল কেটে দিল। কিসের এত তারা বুঝল না সে। তবুও গোটা কয়েকবার খুঁজল, ডায়েরিটা পেল না। সব পিছুটান আর বোনের মৃত্যু রহস্য পেছনে ফেলে রাতের আধারে যখন এক মানবী তার প্রেমিকের কাছে যেতে ব্যস্ত, আধার থেকে তখন কারো গলা সুর ভেসে আসলো। তুমি মিহির ছোট বোন মিফতা, তাই না? আধার থেকে ভেসে আসা রাশভারী কণ্ঠ থামিয়ে দিল মিফতার পাজোড়া। জমে যাওয়া শরীরটা নিয়ে যেন জোর করে ঘুরে তাকালো পেছনে। মাসুদ দাঁড়িয়ে। কি এটাও সম্ভব? যে মানুষটাকে সারাক্ষণ হুইলচেয়ারে বসে থাকতে দেখে আসছি এতদিন ধরে, সে মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে? না না, এসব তার চোখের ভুল। ভুল দেখছে এসব। নিজের মন আর চোখকে ভুল ভেবে আবারও 2 কদম পা বাড়ালো সামনের দিকে। পেছন থেকে এবার আর কেউ ডাকলো না মিফতাকে, বরং পায়ের সাথে পা মিলিয়ে হেঁটে মিফতার সামনে এসে বলল, তুমি ভুল দেখনি, আমি দাঁড়িয়ে আছি। এবার ভয় চমকালো মিফতা। মুখ থেকে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, কীভাবে? আমার কথা বাদ দাও। তুমি খুব সাহসী একটা মেয়ে, আর বোনকে ভালোবাসো অনেক, তাই না? এ যেন প্রশ্ন না, উত্তর জেনে আবারও প্রশ্ন করা, যে প্রশ্নেই উত্তর আছে। একটু থেমে আবারও বলতে লাগলো, কিন্তু এটা ভেবে অবাক হচ্ছি, বোন হয়ে বোনের মৃত্যুর রহস্য খুঁজলে, অথচ এই কাজটা তোমার মা করেনি মেয়ের মৃত্যুর সময়। সে যদি তোমার মতো করে মেয়েটাকে ভালোবাসতো তাহলে হয়তো অনেক কিছু জানতে পারতো। দাঁড়িয়ে গেল মিফতা। মাসুদ দাঁড়িয়ে আছে, সেই দিকে তার কোনো খেয়াল নেই। এখন পুরো মনোযোগ তার কথায়। মানে কি বলতে চান? ফিক করে হেসে বলল, এইটাই বলতে চাই, যে মেয়ের মৃতদেহটা পুলিশের হাতে তুলে দেয়নি তোমার মা, বরং কয়েকটা টাকা পেয়ে সেটা লুকিয়ে গেছে, যা তুমি এতদিন পর খুঁজে মরিয়া হচ্ছ। অবশ্য আমি এটাও বলবো, উনি যা করেছে ভালোই করেছে। তুমি চলে যাচ্ছ দেখে ভালো লাগলো, নয়তো তোমার শেষটা ও হয়তো এখানেই হতো। চলে যাও, তবে যাওয়ার আগে একটা সত্যি বলি, নয়তোবা এ দোয়াশা তোমার মনে থেকে যাবে। সব সময় মাথায় ঘুরপাক খাবে ডায়েরিটা কোথায় গেল। তোমার ঘর থেকে মিহির ডায়েরিটা আমি নিয়েছি। তোমার আচার আচরণ ভালো লাগেনি, রাহাতকে বিয়ে করেছি এটাও কেমন সন্দেহ হয়, সেখান থেকে তোমার পিছু নেওয়া। এরপর জানতে পারি বিয়েটি সব সাজানো নাটক। আসল ঘটনা হলো এই যে তুমি বোনের রহস্য খুঁজতে এসেছিলে, আর তুমি যখন রেখাকে নিয়ে হাসপাতালে যাও তখনই তোমার ঘরে গিয়ে ডায়েরি পাই। নিতাম না আমি সেটা, তবে আমি ছাড়াও যে আরও অনেকে তোমার পিছু নিয়েছে।
তাদের হাতে ডায়েরি পড়লে হয়তো তোমার বিপদ হবে, তাই সরিয়ে নিয়েছি ডায়েরি, নিয়ে আগের জায়গাতে রেখেছি যেন তোমাকে কেউ সন্দেহ না করে। এতে তোমার বিপদ কমবে বলেই করেছি, যেন কারো চোখে ধরা না পড়ো তুমি মিহির বোন। যাও মা, চলে যাও। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল মাসুদ। কিন্তু না, সে যাবে না, বোনের শেষ স্মৃতি ফেলে যেতে পারে না। মাসুদকে অবশ্য জিজ্ঞেস করেছে মিহি কীভাবে মারা গেছে, তবে লোকটা ভারী নাছোড়বান্দা, কিছু বলল না সে। তাই মিফতাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাস্তা ঘুরিয়ে আবার ঘরের দিকে পা বাড়াতে মাসুদ ডেকে উঠল, যেও না মিফতা, বিপদ হতে পারে, কিছু জিনিস ফেলে যাওয়া শ্রেয়। আমাকে আটকাবেন না আঙ্কেল, বোনের সেই স্মৃতিটা নিজের কাছে রাখতে চাই বলে মিফতা চলে গেল। মধ্যরাত, ব্যাগে থাকা মোবাইলটা বেজে যাচ্ছে অনবরত, তবে ফোনটা সাইলেন্ট থাকায় মিফতা বুঝছে না তা। ইচ্ছুকের এই ফোন সাইলেন্ট রেখেছে, নয়তো মিনিটে মিনিটে কল করে দ্রুত বের হওয়ার তাগাদা দিতেই থাকবে সে জানে, তাই এমনটা করা। সকলে ঘুমিয়ে আছে। মাসুদকে পিছনে ফেলে মিহির সে রুমটার সামনে এসে দাঁড়িয়েছে মিফতা। আজ যেন ঘরে ঢুকতে ভয় করছে তার, গা ছমছমে ভাব। মিনিট দুয়েক এভাবে দাঁড়িয়ে থেকে সাবধানতা অবলম্বন করে ঢুকে পড়ল ঘরে। চারদিকটা চোখ বুলালো, বোনের শরীরের গন্ধ পাচ্ছে যেন। এই ঘরটাতেই তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বোন। হাত বাড়িয়ে ডায়েরিটা নিল তোষকের নিচ থেকে। হঠাৎ দু চোখ ঝাপসা হয়ে এলো। নিজেকে সংযত করে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। মাথায় চিনচিনে ব্যথা, বুঝতে পারল পেছন থেকে মাথায় আঘাত করেছে কেউ। চারদিকটা অন্ধকার। হঠাৎ করে মিফতার অচেতন দেহটা পড়ে গেল মাটিতে। ঘড়ির কাঁটায় রাত 12টা। গ্রামের মানুষজনের কাছে এটা অনেক রাত। মহল্লার সব বাড়ির বাতি নিভে গেছে এতক্ষণে। 10টা বের হওয়ার কথা ছিল মিফতার। তারপর থেকে কল করছে সে, কিন্তু রিসিভ হচ্ছে না। চিন্তায় রুদ্রিকের অবস্থা পাগল প্রায়। না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে মন সায় দিচ্ছে না। এদিক সেদিক না ঘুরে রুদ্রিক সোজা চলে গেল রাহাতদের বাড়ি। প্রায় সব ঘরে লাইট বন্ধ, কোনোটায় আলো নেই। তবুও নামল না সে। মিফতা যে ঘরটায় থাকলো সেখানে গেল। অন্ধকার ঘর, বাইরে থেকে দরজা বন্ধ। ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দিল। ঘরটায় মিফতার কোনো জামা কাপড়, কোনো জিনিসপত্র নেই। এক কথায় মিফতার কোনো চিহ্ন দেখা মিলল না সে ঘরে। এটা দেখে আরও ঘাবড়ে গেল সে। রাগে গজগজ করতে করতে বাড়ির সবাইকে ডেকে তুলল। ঘুম চোখে সকলে বের হতে রুদ্রিক রুনার সামনে এসে রাগে গলায় হুঙ্কার চালল, আমার মিফতা কই? মহিলা মনে হয় অবাকই হলো বেশ। এত রাতে ঘুম থেকে তুলে কেমন প্রশ্ন, সকলের দিকে একবার তাকালো। সকলেই তার মতো অবাক। রুনা অবুঝের মতো পাল্টা প্রশ্ন ছুড়ল, সে তো ঘরে ঘুমাচ্ছে। ভাবভঙ্গি এমন যে কেউ কিছু জানে না। রুনার খুব কাছে এসে বলল, সে রুমে নাই, তোরা জানিস সে কোথায়? ভালো ভালো বল কোথায় সে, নয়তো তোদের সব কটাকে পিষে ফেলবো। আহ বাবা, শান্ত হও। দেখো আমরা ঘুমাচ্ছিলাম, সে কোথায় কি করে জানবো? মাথা ঠিক নেই রুদ্রিকের। এদের সাথে তর্ক করে লাভ কি? সকলেই তো ঘুমোচ্ছিল। তাহলে মিফতা কোথায়? আর দাঁড়ালো না, দ্রুত পায়ে বাড়ি থেকে বের হতেই সামনে একটা গাড়ি। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুহুল, দৃষ্টি আকাশে। এই রাতে রুহুলকে দেখে আরও চমকে গেল। ভাইয়া, তুমি এখানে কখন এলে? আর বাকি কথা বলার সুযোগ দিল না রুহুল। কেন আসতে পারি না? সারপ্রাইজ দিব বলেই তোদের বলে আসিনি। মিফতা কোথায়? রুহুলের মুখে মিফতার কথা শুনতে হক চকিয়ে গেল রুদ্রিক। কী জবাব দিবে মাথায় আসছে না। হুট করে বলে দিল মিফতা তো ঘুমাচ্ছে। রুদ্রিকের কথার জবাব দিল না রুহুল। তুইও ঘুমিয়ে পড়, আমি আসি তাহলে। কোথায় যাবে তুমি? আর এত রাতে কেন আসলে বললে না যে? সাংবাদিক, পুলিশ, ডাকাত, এদের কোনো রাত দিন নেই। সময় এদের কখন কোথায় নিয়ে যায় তা বলা মুশকিল। তা তো আমার থেকে ভালো তুই জানিস। তাহলে এমন প্রশ্ন করা তোকে মানায় বল? বলে আর দাঁড়ালো না। গাড়িতে উঠে অন্ধকারে মিলিয়ে গেল নিমিষই। রুদ্রিক অবাক হয়ে তাকিয়ে দেখল সে দৃশ্য। আপনি? মিফতার জ্ঞান ফেরার পর বন্ধ ঘরে পূর্ব পরিচিত কাউকে প্রবেশ করতে দেখে চমকালো। আপনি? লোকটা কিছু বলল না। মিফতা আবারও বলল, আমি আপনার কি ক্ষতি করেছি? ছেড়ে দিন আমায়, প্লিজ ছেড়ে দিন। রুদ্রিক অপেক্ষা করছে আমার জন্য। আমরা অনেক দূরে চলে যাব এখান থেকে। এবার যেন হাসি পেল লোকটার। থুতনিতে আঙ্গুল দিয়ে রঙ্গ করে বলল, ছেড়ে তো তোমায় দিতেই পারতাম, তবে ছেড়ে দিলে যে আমাদের লস হয়ে যাবে বড্ড। না না, তুমি কোনো ক্ষতি করনি, তবে তোমায় হাত ছাড়া করলে যে বেশ ক্ষতি হয়ে যাবে গো মেয়ে। আর কি বললে রুদ্রিক? হা হা হা। রুদ্রিকের আসল পরিচয় জানলে ওরে ঘৃণা করতেও মন টানবে না তোমার, বুঝলে? বলি অট্ট হাসিতে মেতে উঠল পাশের লোকটা। হাসতে হাসতে চলে গেল রুম থেকে। তার বলা কথার ঠিক মানে বুঝল না মিফতা। এমন কোনো জায়গা নেই যা খুঁজে দেখেনি রুদ্রিক। পুরো একদিন এক রাত শেষে বিকেল প্রায়। রুহুলের সাথে ও কথা হয়নি তার আর। এদিকে ফোনে অনবরত কল আসতেই লাগছে তার। কলগুলো যে বেশ ইম্পর্টেন্ট তা জানে সে। অনেকগুলো টাকার ব্যাপার স্যাপার, লস হয়ে যাবে সব। তবুও সেসবে কিছু যায় আসে না তার। তার কাছে মিফতাই আগে, বাকি সব ভেস্তে যাক। হঠাৎ রাহাতকে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হতে দেখে তার পিছু নিল সে। কিছু দূর যে আবার চারদিকে তাকিয়ে নিচ্ছে কেউ আছে কিনা। ভাবভঙ্গি এমন যে খুব সাবধানতা অবলম্বন করেই যাচ্ছে সে।
এভাবে প্রায় 30 মিনিট যাওয়ার পর একটা চিপাগুলিতে ঢুকে পড়ল। এতটাই চাপা যে সূর্যের আলো সেখানে ভালো করে প্রবেশ করতে পারছে না। এমন ঘুমুট পরিবেশে কাউকে ফলো করাটা সত্যি কষ্টসাধ্য, তবুও যথাসাধ্য রাহাতের পিছনে হাঁটছে সে। হঠাৎ রাহাত তার দৃষ্টির বাইরে চলে গেল। দিশেহারা হয়ে চারদিকে ঘুরছে, না এখানে তো কেউ নেই। এর মাঝে হঠাৎ মাটিতে ঢলে পড়ল রদ্রিক। পাশাপাশি দুইজন মানুষ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে, তাদের সামনে আরও 3 জন মানবী। এভাবে কষ্ট পেয়ে কী লাভ হচ্ছে স্যার? তার থেকে ভালো একটা কল করে বলে দেন আমরাও আপনাদের ছেড়ে দিব। রুদ্রিকের মুখে রা নেই। বারবার সকলের একই কথা বলতে দেখে মিফতা প্রশ্ন করলো, কাকে কল করে কিসের অর্ডার কনফার্ম করতে বলছে ওরা? প্রশ্নটা শুনে আঁতকে উঠল সে। এ ভয়টাই পাচ্ছে এতক্ষণ যাবৎ। অসহায় চোখে তাকালো মিফতার দিকে। তখনই পাশ থেকে এক বিদঘুটে হাসির শব্দ ভেসে এলো। হাসিটা রাহাদের। হাসতে হাসতে বলল, কি রুদ্রিক স্যার, আপনি সবটা বলবেন নাকি আমি বলবো? এখনো সময় আছে, ভালো ভালো মালগুলো নিতে বলুন, নয়তো সব বলে দিব। রাগে ফুঁসছে সে। বাজে রকমের একটা গালি দিল রাহাতকে। এবার আর চুপ রইল না রাহাত। সেও পাল্টা গালি দিয়ে মিফতার কাছে গেল। খুব ভালোবাসি সে পুরুষটাকে, তাই না? অন্ধ ভালোবাসা বলে আবারও হাসলো। মিফতা অবাক হয়ে তাকিয়ে সেদিকে। কি বলছে কিছু মাথায় ঢুকছে না। এটা একটা অমানুষ, শিশু পাচারকারী। বাংলাদেশ থেকে যত বড় বড় টিমের মাধ্যমে বাচ্চা পাচার করা হয়, এদের লিডারই রুদ্রিক। আর তুই যে মিহির বোন, বিয়ে না করে আমাদের বাড়িতে আছিস, এসব না আমরা আরও অনেক আগে জেনেছিলাম, কিন্তু বলিনি এই তোর প্রেমিকের জন্য। কিন্তু আমার মা একটা ভুল করে ফেলে, তোর হাতে ভাতের মার ফেলে। সেজন্য তোর প্রেমিক আমাদের ডিল ক্যান্সেল করে দিয়েছে। 50 জন বাচ্চা ডেলিভারি দেওয়ার কথা ছিল গত পরশুদিন। তোর জন্য তাদের নিচ্ছে না। এতগুলো বাচ্চা প্রতিদিনের খরচ কত হচ্ছে বুঝতে পারছিস? যার জন্য তোকে আটকাতে হলো আমাদের। মিফতা তাজ্জব বনে ঠায় দাঁড়িয়ে আছে। আদৌ কি এসব সত্যি? রুদ্রিক এমন হতে পারে না? নিজের ভালোবাসার খুঁটিগুলো আজ নড়বড়ে মনে হচ্ছে। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ভালোবাসার অগাধ বিশ্বাস নিয়ে মিফতা রুদ্রিকের দিকে প্রশ্ন ছুড়ে মারল, ওরা এসব কি বলছে রুদ্রিক? বলো এসব মিথ্যা সব। উত্তর দিল না সে। আর না মাথা তুলে মিফতার চোখে চোখ রাখল। রাত তখন 10টার মতো। বেশি রাত না। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করা গেল চেয়ারে বসে থাকা শফিক আর রুনা বেগম ঘুমে ঝিমাচ্ছে। রাহাত ডাকলো কয়েকবার। ঝিমিতে রুনা উত্তর দিল মাথাটা কেমন করছে। এর কিছু সময় পর রাহাতকেও একটা চেয়ারে বসে পড়তে দেখা গেল। তার চোখও বন্ধ। দেখে মনে হচ্ছে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করে বেঘরে ঘুমাচ্ছে সকলে। মিফতা অবাক হয়ে দেখে গেল সে দৃশ্য। ঠিক কী হচ্ছে বুঝে উঠতে পারল না। রাত বাড়ল। 2:30টার মতো বাজে। সর্দার পরিবারের বাকি 2 জন সদস্য এসে পৌঁছে গেছে এখানে। মাসুদ আজ আর হুইল চেয়ারে বসেনি, দাঁড়িয়ে আছে। সাথে মরিয়মও এসেছে। সকলের চোখে মুখে পানি ছিটানোর কাজটা করছে সে। আধা ঘন্টার উপরে পানি ছিটানোর পর টিপ টিপ করে চোখ খুলছে তারা। ঘুম চোখে মাসুদকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন সকলের ঘুম উড়ে গেছে। সকলের চক্ষু ছানা পড়া। শুধু অবাক হলো না মিফতা আর মরিয়ম। ঘুমের আড়মোড়া ভেঙে সকলে চেয়ার থেকে উঠে দাঁড়াতে চাইলে ব্যর্থ হলো। চেয়ারের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে তাদের শরীর। চেঁচিয়ে উঠল রুনা, এ কি, আমাদের শরীর বাঁধা কেন? আর তুমি দাঁড়িয়ে আছো কি করে? রুনার কথায় হা হা করে হেসে উঠল মাসুদ। এ যেন এক মজার জোক শোনালো কেউ তাকে। সে হাসির শব্দে যে কত ভয়ঙ্কর, সে হাসির শব্দে সকলের আত্মার পানি শুকিয়ে গেল। এ যেন পুরনো মাসুদকে দেখছে তারা। হতভম্ব হয়ে তাকিয়ে রইল সকলে। মুখে টু শব্দটি করতে পারছে না রুনা। এবার তার পতনের দিন এসে গেছে বুঝতে বাকি নেই তার। সবাইকে চুপ থাকতে দেখে একটা চেয়ার টেনে তাতে আরাম করে পায়ের উপর পা তুলে বসল সে। অতঃপর হেলান দিয়ে চোখটা বন্ধ করে নিল। কি, আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হচ্ছ তাই না? হওয়ার তো কথা। যে মানুষটাকে দিনের পর দিন নিজ হাতে ওষুধ খেয়ে প্যারালাইসিস বানিয়ে রাখলে, আর আজ হঠাৎ তাকে দাঁড়িয়ে থাকতে দেখলে কষ্ট তো হবেই। আরেক দফা চমকালো সকলে। এসব কি বলছে মাসুদ? সত্যি কি এমনটা হতে পারে? কোনো মহিলা তার স্বামীর সাথে এমনটা করতে পারে? এ যেন অবিশ্বাস্য। হাসলো মাসুদ। অবাক হওয়ার কিছু নেই, সবই পারে তোমাদের সামনে থাকে এই মহিলা। আমায় তো বাঁচিয়ে রেখেছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। তেতে উঠল রুনা। তোকে বাঁচিয়ে রাখাটাই আমার জীবনের সব থেকে বড় বোকামি। রাহাত বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে মা বাবার কথোপকথন শুনে জিজ্ঞেস করলো, এসব কি বলছো তোমরা? আবারও হাসলো মাসুদ। সে অনেক বছর আগের কথা। তোমার বয়স 8 বা 9 বছর। মরিয়ম আরও ছোট, 4-5 বছর হবে। আমার তখন উঠতি ব্যবসা। মাত্র বছর 2 হবে ব্যবসায়ের লাভের দিকে যাচ্ছে। হঠাৎ একদিন ছোট একটা অ্যাক্সিডেন্ট করি। হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বলে অপারেশন করালে কয়েকদিন পরে ভালো হয়ে যেতে পারে, তবে 6 মাসের মতো রেস্টে থাকতে হবে। ডাক্তারের কথা মতো অপারেশন হয়, রেস্টে থাকি, কিন্তু পা আমার আর ভালো হয় না।
হবে কি করে? দিনের পর দিন আমায় ভুল ওষুধ খাইয়ে গেছে তোমার মা, যেন আমার পা ভালো না হয়। আর সেই সুযোগকে আমার ব্যবসা বাণিজ্য সব নিজের করে নিয়ে নিয়েছে। আমার ওই সামনে পরপুরুষ নিয়ে বাড়ি এসেছে। কিছু করতে পারিনি আমি তখন, আমি যে অচল ছিলাম। মাসুদের কথা শুনে সকলে রুনার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। রুনা আর সহ্য করলো না এসব কথা, বলল, হ্যাঁ করেছি এসব, আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি। যে একটু টাকা হয় সে তা আরও টাকার পিছন ছুটিয়ে লোক অন্যায় পথে টাকা কামাতে থাকে। ঘরে যে তার বউ বাচ্চা আছে সে কথা ভুলেই যায়। মাসের পর মাস কেটে যেত, বাড়ি আসতো না, টাকা পাঠিয়ে দিত তার কর্মচারীকে দিয়ে। 2 নাম্বারই কাজে জড়িয়ে পড়ে। এভাবে চলতে থাকে। তখনই অ্যাক্সিডেন্ট হয় তার। আর সব কিছু কয়েক মাসের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমিও টাকার লোভে পড়ে যাই। মাথায় তখন প্রতিশোধের আগুন। সে কিনা আমাদের থেকে দূরে থাকবে টাকার জন্য, এ আর হতে দেই না। তাকে পঙ্গু করে ঘরে ফেলে নিজেই সব দখলে নিয়ে নিই। তার সাধু অসাধু সকল ব্যবসা আমার হাতে। চুপ করো, আমায় না হয় শাস্তি দিয়েছিলে, ছেলের বউকে কেন মেরেছিলে? সে তো দোষ করেনি কোনো। মা ছেলে মিলে ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে শেষ করে দিলে। অভিশাপের ধ্বংস এসে গেছে তোমাদের জীবনে আজ। মিফতা আরও এক ধাপ অবাক হলো। রুনা আর হাত মেরেছে মিহিকে? মিফতা জানতে চেয়েছিলে না মিহি কিভাবে খুন হয়? শোনো তবে।